সংক্ষিপ্ত ন্যায় এই লজিকটা 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য 100% কমন আর ভীষণ গুরুত্বপূর্ণ এই লজিকটা করলে তোমাদের আর কখনো সংক্ষিপ্ত ন্যায় বা নিরপেক্ষণের বৈধতা বিচার থেকে সংক্ষিপ্ত ন্যায় যে লজিকটা হয় সেই লজিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। তো মন দিয়ে ক্লাসটা করো আর সংক্ষিপ্ত ন্যায় নিয়ে একবারই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ভালো করে ক্লাসটা করো, খুব সুন্দর করে আমি তোমাদের জন্য এই ক্লাসটা তৈরি করেছি, ঠিক আছে? তোমরা ভালো করে দেখো। আর নতুন হলে প্লিজ তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। আর 2025-এর ফুল টিউশনটা, দর্শন পরীক্ষার ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে একদম পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে। সম্পূর্ণ টিউশন মানে নোটস থেকে শুরু করে লজিক থেকে শুরু করে 8 মার্ক নোটস, 8 মার্ক লজিক, এমসিকিউ, এসিকিউ, সাজেশন সহ উত্তর সহ অধ্যায় ধরে ধরে, ঠিক আছে? আর ক্লাস করো, কেউ আটকাতে পারবে না, লিখিত পরীক্ষা 80-80 গ্যারেন্টি। তো প্রোফাইলটা ভিজিট করে নেবে। বর্তমান টিউশন চলছে পঞ্চম অধ্যায়, সবচেয়ে বড় অধ্যায় 2025-এর ফুল টিউশনের পঞ্চম অধ্যায়, কিন্তু এই ক্লাসটা করালেই লজিক, নোটস, এমসিকিউ একদম ফুললি কমপ্লিট। তো আমি তোমাদের এই ক্লাসটা না করালেও হতো, কিন্তু আমি তোমাদের করাচ্ছি কেন? কারণ যদি প্রশ্ন টাফ হয়ে যায় তাহলে কি হবে? এই সংক্ষিপ্ত ন্যায় আলাদা কিছুই নয়, যে ন্যায়ের আমরা নিরপেক্ষ ন্যায়ের বৈধতার লজিক আমি তোমাদের কমপ্লিট করালাম, লজিকটা যে কমপ্লিট করালাম 4+4 হিসাবে পরীক্ষা দুটো প্রশ্ন আসবে, সেই লজিকটা যে ভালো করে পারবে, মানে আমার ক্লাসগুলো যদি তুমি করে থাকো ন্যায়ের বৈধতা বিচারে ক্লিক করে যা যা লজিকের ক্লাস করিয়েছি, নোটস, লজিক, নোটস পরীক্ষায় দু ধরনের প্রশ্ন আসবে। তো নোটস যদি তুমি নোটস না করো তাহলে তুমি লজিক করবে। তো লজিক বুঝতে গেলে মানে সংক্ষিপ্ত ন্যায়ের প্রশ্ন, সংক্ষিপ্ত ন্যায়কে দেখে নাও কেমন, যেমন সে সুখী হতে পারে না কেননা সে অলস, এখানে দুটো লাইন আছে। তারপর আরেকটা দেখো, এই সংবাদটি এত ভালো যে এটি সত্য হতে পারে না। তারপর এখানে তো এই ন্যায়টি অবৈধ কেননা এটিতে 4টি পদ আছে। এই যে 3টা লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের ন্যায়টাকে বলা হয় সংক্ষিপ্ত ন্যায়। মানে উজ্জ্ব আছে, একটা লাইন সবসময় উজ্জ্ব থাকে, লুকিয়ে থাকে, সেটা আমাদেরকে বার করতে হবে। তো এটা তুমি তখনই পারবে যখন তুমি ভালো করে ক্লাসগুলো করবে। কিন্তু আমি তোমাদের সুবিধার্থে এখন এমনভাবে ক্লাসটা তৈরি করেছি, আমি গ্যারেন্টি দিয়ে বললাম মন দিয়ে ক্লাসটা করো, সংক্ষিপ্ত ন্যায় নিয়ে তোমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তো প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয়। তো তোমার এক একটা শেয়ার আর তোমার এক একটা সাবস্ক্রাইব অবশ্যই লাইক করবে, কারণ সেই সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছে যাবে যাদের কিন্তু ফুল টিউশন দরকার। শুধু নিজে একা ক্লাস করলে হবে না, বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দিতে হবে, ঠিক আছে? তো চলো, এই যে 3টা প্রশ্ন কিন্তু একই থাকবে। যদি প্রশ্ন খুব টাফ হয়ে যায় তাহলে সংক্ষিপ্ত ন্যায় প্রশ্ন আসবে। কি বললাম? সংক্ষিপ্ত ন্যায় বুঝতে গেলে যে নর্মাল যে লজিকের বৈধতা বিচার আমি তোমাদেরকে করালাম, সমস্ত লজিক যে করালাম, নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার লজিকগুলো যে করালাম, সেগুলো ভালো করে পারতে হবে। পারতে গেলে ক্লাসগুলো করতে হবে। ক্লাসগুলো সিরিয়ালি আমি যা যা ক্লাস করিয়েছি, সিস্টেমেটিক লজিকের ক্লাস করিয়েছি, নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার, সেই ক্লাসগুলো করো। করার পর তারপরেই তুমি এই ক্লাসটা ভালো করে করবে। টার্গেট নিয়ে করো, যে নিরপেক্ষ ন্যায় আজকে আমি টার্গেট নিলাম, নিরপেক্ষ ন্যায় প্রোফাইলটা ভিজিট করো, নিরপেক্ষ ন্যায়ের অধ্যায়ে যাও, ওখানে গিয়ে যা যা লজিক ক্লাস নোটস তো মুখস্থ করে নেবে, এমসিকিউ মুখস্থ করে নেবে, তারপর লজিকগুলো ধরবে। শুরুতে যে লজিকটা করিয়েছে সেই লজিকটা করো, তারপরে লজিকটা সিস্টেমেটিক লজিক, কিন্তু এইভাবে সমস্ত লজিক করার পর তারপরই তুমি সংক্ষিপ্ত ন্যায় আসবে। কারণ সংক্ষিপ্ত ন্যায় মাথায় তখনই ঢুকবে যখন তুমি মেইন লজিকটা জানতে পারবে। বুঝতে পারলাম? তো মেইন লজিকটা যতক্ষণ না তুমি পারবে ভালো করে, ততক্ষণ তোমার সংক্ষিপ্ত ন্যায় মাথার মধ্যে ঢুকবে না। সংক্ষিপ্ত ন্যায় মানে হচ্ছে মানে কমপ্লিট ন্যায় নয়। যখনই এর আরেকটা মানে বচন বার করা হবে তখন সেটা একদম কমপ্লিট হবে, তখন সেটা একদম মানে সম্পূর্ণ ন্যায় হবে। ঠিক আছে? মানে সংক্ষিপ্ত ন্যায় মানে একটা মানে ইনকমপ্লিট ন্যায়। এর রূপটা তখনই হবে, আদর্শ আকারটা তখনই কমপ্লিট হবে যখন আরেকটা এর মধ্যে বচন ঢোকানো হবে, 3টা লাইন হবে, মানে 2টো আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত যখন কমপ্লিট তখনই হবে পূর্ণ ন্যায়, যেটা আমরা আদর্শ আকার সাজাই। তো বুঝতে পারলাম? তো এবার দেখো, আমি এখানে 3টা যুক্তি নিয়েছি। পরীক্ষায় কিন্তু 2টা থাকবে, তাই বলে 2টাই কিন্তু সংক্ষিপ্ত ন্যায় দেবে না। একটা দিলেও দিতে পারে, একটা কিন্তু তোমাকে তো শিখে রাখতে হবে। পরবর্তীকালে তুমি নিজেও টিচার হবে, তো তুমি কি পড়াবে? তোমাকে তো শিখে রাখতে লাগবে। তো একটা এরকম একটা থাকবে, আর
কখনোই দুটো সংক্ষিপ্ত ন্যায় দিবে না, কারণ 4 4 করে 8 থাকবে, একটা যেভাবে লজিক করি সেভাবে থাকবে, আর একটা খুব যদি টাফ হয় তবেই সংক্ষিপ্ত ন্যায় দেবে, কারণ সংক্ষিপ্ত ন্যায় দিলে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পারবে না, কারণ এই নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার লজিকে বেশিরভাগ ছাত্রছাত্রী আটকে যায়, ভালো করে হয় ক্লাস করতে পারে না বা ক্লাস করার সুযোগ থাকে না, আর না হলে বুঝতে পারে না। তো আমি বলছি ক্লাস করো, গ্যারান্টি দিয়ে বললাম সংক্ষিপ্ত ন্যায় একবারই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, সে সুখী হতে পারে না কেননা সে অলস, এই সংবাদটি এত ভালো যে এটি সত্য হতে পারে না, এই ন্যায়টি অবৈধ কেননা এটিতে 4টি পদ আছে। আমি তিনটার কিন্তু উত্তরগুলো আমি যৌক্তিক আকারটা সাজিয়ে দিয়েছি, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এই যে প্রথমকার প্রশ্ন, সে সুখী হতে পারে না কেননা সে অলস, এটার যৌক্তিক আকার হচ্ছে এটা, কোনো অলস ব্যক্তি নয় সুখী ব্যক্তি, সে হয় অলস ব্যক্তি, সে নয় সুখী ব্যক্তি, এটাতে দোষ নেই, সিলারেন্ট। তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর যে দ্বিতীয়টা, এই সংবাদটি এত ভালো যে এটি সত্য হতে পারে না, এটার যৌক্তিক আকার হবে এই যে দ্বিতীয় নাম্বার, এটা কোনো ভালো সংবাদ নয় সত্য ই বচন, এই সংবাদটি হয় ভালো, এই সংবাদটি হয় ভালো সংবাদ এ বচন, এই সংবাদটি নয় সত্য ই বচন, এটা তো কোনো দোষ নেই, সিলারেন্ট। মানে এই যে দোষ না হলে তার বৈধতা বিচার কী হয় সেটা তো আমি শিখিয়েছি। মানে আসল তো মূল জিনিসটা হচ্ছে তোমাকে দোষ নেই সেটাই বুঝতে পারলেই, আর বিচারটা তো যেভাবে করে দিয়েছি সেভাবেই, আর মূল বিষয়ের নামটা কি, বৈধ মূর্তির নাম কি, সিলারেন্ট, ব্যাস এটাই। এই যে এই মূর্তিটা বেরিয়েছে, এই বৈধ মূর্তিটার নাম কি, সিলারেন্ট। যেমন এইটাতে বচনটা বেরিয়েছে, এটাই তো মেন, এটাই তো মূল অংশ, এই যে সিলারেন্ট, এই দুটোতে একই বেরিয়েছে, বৈধ মূর্তিটার নাম কি, সিলারেন্ট। আর বাকি যে বিচারগুলো আমি করে দিয়েছি একই বিচার, শুধু এটা লিখে দিলে ব্যাস। কীভাবে কোন অংশটা কোথায় লাগে বিচার তো আমি শিখিয়েছি তোমাদেরকে, তো এটাই তো মেন। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর এটার উত্তর, এটা যুক্তি এটা। আর তৃতীয়টা দেখো, আমি তারপর বুঝিয়ে দিচ্ছি। তৃতীয়টা দেখো, এই ন্যায়টি অবৈধ কেননা এটিতে 4টি পদ আছে, এটার যৌক্তিক আকার হচ্ছে এটা, সকল অবৈধ ন্যায় হয় 4টি পদ যুক্ত এ বচন, এই ন্যায়টি হয় 4টি পদ যুক্ত এ বচন, এই ন্যায়টি হয় অবৈধ ন্যায় এ বচন। তো আমি এটার উপরে তিনটা আমি মেন জিনিসগুলো বার করে দিয়েছি, দোষ নেই, সিলারেন্ট, বৈধ বিচারে কিভাবে লিখতে হয় আমি সেটা শিখিয়েছি, ওই বিচারটা সেম বিচার হবে, শুধু এই জিনিসটা লিখে দিতে হবে। তারপর এটাও আমি মেন জিনিসটা বার করে দিয়েছি, এটা তো কোনো দোষ নেই, দোষ কিভাবে নেই সেটা অ্যাপ্লাই তো আমি প্রত্যেকটা লজিকে শিখেছি, আস্তে আস্তে প্রত্যেকটা 4টা নিয়মে অ্যাপ্লাই করে দেখতে হবে, কোনো দোষ নেই। তার বিচারটা কিভাবে লিখতে হবে সেটাও আমি দেখেছি, একটা দোষযুক্ত বিচার হয়, একটা দোষ ছাড়া বিচার হয়, তো 2 ধরনের লজিক করিয়েছি, সেটাও তোমরা দেখে নেবে। যেহেতু এটা দোষ নেই তাহলে ওই বিচারটা সেম বিচারটা এখানে লিখে নেবে, একই বিচার, শুধু মূল জিনিসটা আমি বার করে দিলাম, সিলারেন্ট, ব্যাস হয়ে গেল। এবার তৃতীয়, আমি এটার উপরে আমি তোমাদের বিচারটা লিখেছি, এটার উপরে বিচারটা লিখেছি, তো বিচারটাকে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, ঠিক আছে। সকল অবৈধ ন্যায় হয় 4টি পদযুক্ত এ বচন, এই ন্যায়টি অবৈধ, এই ন্যায়টি হয় 4টি পদযুক্ত এ বচন, এই ন্যায়টি হয় অবৈধ ন্যায় এ বচন। এটাতে কি দোষ আছে, অব্যাপ্য হেতু দোষ, এটা দোষ আছে। এটা তো সংস্থান কি, সংস্থান কিভাবে বার করতে প্রত্যেকটা লজিকে আমি শিখিয়েছি। আলটিমেটলি 3টে লাইনে তুলতে হয়, 3টে লাইনে তুলেছি, 3টে লাইনে তো ভালো করে দেখে নাও। তো প্রথমকার লাইন, দ্বিতীয় লাইন, 3টে লাইন তুললাম, তারপর দেখো কে পদকে কানেক্ট করে দিলাম, এর ফলে যেটা ছবিটা বার হলো এটার নাম কি, দ্বিতীয় সংস্থান। তো সংস্থান আমি প্রত্যেকটা লজিকে শিখিয়েছি তোমাদের, আশা করি দ্বিতীয় সংস্থান নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। তো সংস্থান হয়ে গেল, দ্বিতীয় সংস্থান। এবার বিচার কিভাবে করতে হয় সেটা তো আমি প্রত্যেকটা শুরু থেকে যে লজিকগুলো শেখালাম, ন্যায় নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচারে দোষ থাকলে কিভাবে বিচারের সেম সিস্টেম, কিন্তু যেহেতু এটা সংক্ষিপ্ত ন্যায়, তো সংক্ষিপ্ত ন্যায় বিচারে একটু একটা লাইন অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে তোমরা দেখে নাও, বিচারের শুরুতে লিখতে হবে যুক্তিটি সংক্ষিপ্ত ন্যায় অনুমানের দৃষ্টান্ত, ব্যাস খালি এটুকুই লিখতে হবে, যুক্তিটি সংক্ষিপ্ত ন্যায় অনুমানের দৃষ্টান্ত। তারপরে যে বিচারগুলো আমি প্রত্যেকটা লজিকে তোমাদের করিয়েছি, নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচারে যেগুলোতে দোষ আছে একই বিচার, শুধু দোষ হলে দোষের জায়গার নামটা চেঞ্জ হয়, বাকি সব সিস্টেম একই। হ্যাঁ, তো যুক্তিটি সংক্ষিপ্ত ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যেহেতু এটা সংক্ষিপ্ত ন্যায়, তো সংক্ষিপ্ত ন্যায় হলে এই লাইনটাই লিখতে হবে। বাকি বিচার, বাকি যে বিচারগুলো একইভাবে দোষ হলে তার বিচার কীভাবে হয় সেটা শিখিয়েছি। তারপর যুক্তিটির দ্বিতীয় সংস্থানের অন্তর্গত, যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত, ভালো করে দেখবে বাকি বিচারগুলোর সঙ্গে এই পুরোটা মিল খাবে যেগুলোতে দোষ আছে। শুধু তাহলে এখানে নতুন কি অ্যাড হলো, এই লাইনটা অ্যাড হলো, যুক্তিটি সংক্ষিপ্ত ন্যায় অনুমানের দৃষ্টান্ত। তো যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত, দ্বিতীয় সংস্থান মানে যে এটা দোষ হলে তার সংস্থান কীভাবে লিখতে হয় তার তো আমি শিখিয়েছি প্রত্যেকটা লজিকে, যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত। তারপর কি দিতে হয়, যে বচনগুলো বেরিয়েছে আশা করি তোমাদের কমপ্লিট হয়ে গেছে, এগুলো তো বারবার করে শিখেছি। তারপর লিখে দিতাম এ অবৈধ মূর্তি, তারপর কি লিখতাম, যেটা দোষ হচ্ছে সেটা লিখতাম, যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, কারণ
তারপর কি দিতাম, যেটা দোষ হলো তার নিয়মটা দিতাম, কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। তারপর কি দিতাম, কিন্তু এখানে যেই লাইনটা দেখে তুমি বুঝতে পারলে যেখানে দোষ হয়েছে সেই কথাটাই লিখতে হবে। কোন লাইনটাতে তুমি বুঝতে পারলে যে প্রধান আশ্রয় বাক্য, মানে প্রথমকার লাইনটা প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রয় বাক্য, তৃতীয় লাইনটা কি সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত মানে কি, প্রধান আশ্রয় বাক্য অপ্রধান সিদ্ধান্ত। তো প্রধান আশ্রয় বাক্যের হেতুপদ কোথায় আছে, হেতুপদ হচ্ছে এই যে অব্যপ্য আছে বিধেয় স্থানে অব্যপ্য আছে। আবার ওই পদই দেখো হচ্ছে এই যে আশ্রয় বাক্যের কিন্তু দেখো এই যে এ বচনের এটাও কিন্তু বিধেয় স্থানে রয়েছে। তার মানে হেতুপদ দুটি আশ্রয় বাক্যের মধ্যে অব্যপ্য। নিয়ম কি বলেছিল, হেতুপদ দুটি জায়গার মধ্যে ব্যাপ্য হতে হবে। যেগুলো লজিক আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি সেই সেম লজিকই, শুধু সংক্ষিপ্ত নেয় কি এখানে যেহেতু একটা লাইন থাকে না সেই লাইনটা বার করতে হয়। তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপর সংক্ষিপ্তনের কেন আসলো সেটা আমি বলছি। তো দুটোতে অব্যপ্য, ওই কথাটাই একইভাবে লিখতে হবে, ভালো করে দেখে নাও। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, কিন্তু এখানে প্রধান আশ্রয় বাক্যের এ বচনে হেতুপদ বিধেয় স্থানে অব্যপ্য হয়েছে যে কথাটা বললাম। আবার অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনেও হেতুপদ বিধেয় স্থানে থাকায় অব্যপ্য হয়েছে, ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং অব্যপ্য হেতুদোষে দুষ্ট। তো এই পর্যন্ত বিচার তো তোমাদের কমপ্লিট হয়ে গেল, কারণ আগের যে বিচার শিখিয়েছি দোষ হলে সংস্থান মূর্তি কিভাবে, সেম বিচার মিলিয়ে দেখো, আগের ক্লাস এই ক্লাস সেম বিচার, শুধু পার্থক্য কি এখানে যেহেতু সংক্ষিপ্ত নয় এখানে বার করাটা। তাহলে আশা করি বিচারটা সেম হয়ে গেল। তো এই বিচারগুলো সেম ভাবে লিখতে হবে এটার ক্ষেত্রে। এই যে এই বিচারটা তোমরা করে নেবে, আমি তো শিখিয়েছি যে এটাতে যেহেতু দোষ নেই আর এটাতে দোষ ছিল, তো দোষ হলে তার বিচার এরকম আমি শিখিয়েছি প্রত্যেকটা লজিকে, আর দোষ না হলে তার বিচারটা তোমরা নিজেরাই লিখে নেবে, কারণ আমি তো তোমাদের কমপ্লিট করি। মেইন জিনিসটা তো আমি তোমাদের বলে দিলাম, দোষ এটাতে দোষ নেই, তাহলে দোষ নেই সিলারেন্ট, মেইন জিনিসটা বলে দিলাম, দোষ নেই সিলারেন্ট, এটা তো দোষ নেই সিলারেন্ট। এবার এটার বৈধতা বিচারে যেটা শিখিয়েছি যেটাতে দোষ নেই তার বৈধতা বিচারে বিচার কি হয়, সেম বিচার, শুধু এই শব্দটা ওখানে লিখবে একইভাবে। ওখানে যেভাবে শিখিয়েছি কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে সেটা সব বলে দিয়েছি, সেটা তোমরা খাতার মধ্যে এটা লিখে ওই ক্লাসগুলো করে ওই বিচারটা তোমরা নিজেরা লিখে নিবে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে তাহলে এই লাইনগুলো কিভাবে আসলো, এবার হচ্ছে মেইন প্রশ্নে আসা যাক, ঠিক আছে, মেইন প্রশ্নে আসা যাক। দেখো আমি তোমাদেরকে কি বললাম, যখন তোমরা সংক্ষিপ্ত ন্যায় করবে তখন তোমাদেরকে বুঝতে হবে লাইনটার মানেটা কি, মানে বলতে কি চাচ্ছে সেই কথাটা তোমাদেরকে বুঝতে হবে। আর সংক্ষিপ্ত ন্যায় তখনই বুঝতে পারবে যখন তোমরা আদর্শ আকার প্রত্যেকটা লজিকের মেইন যে লজিকগুলো আমি করিয়েছি প্রত্যেকটা বৈধতা যৌক্তিক আকারটায় যে সাজানো হচ্ছে এগুলোর মধ্যে তোমাদেরকে করতে করতে এমন হবে যে তোমরা বুঝে যাবে যে শেষ লাইনটাতে কি থাকে, সিদ্ধান্তে এসপি থাকে, তারপরে অপ্রধান আশ্রয় বাক্যের লাইনটাতে কি থাকে, এস আর এম এখানে থাকবেই, এমটা এ পাশেও থাকতে পারে এ পাশেও থাকতে পারে, এসটা এ পাশেও থাকতে পারে। আলটিমেটলি কি দুটো এস আর এম নিয়ে কিন্তু দ্বিতীয় লাইনটা তৈরি। তারপর কি প্রধান আশ্রয় বাক্য যেটা, এখানে কিন্তু এম আর পি পদ থাকতেই হবে, মানে পিটা এ পাশেও থাকতে পারে এটাও থাকতে পারে। এটা তখনই ঢুকবে যখন তুমি লজিকগুলো ভালো করে প্রত্যেকটা লজিক যৌক্তিক আকারটা সাজানোটা তুমি পারবে, মানে যখন তিনটা লাইনের আমি ন্যায়ের যে বৈধতা বিচার শেখালাম তখন। সংক্ষিপ্ত ন্যায়টা তোমার শেষে, মানে যখন তোমার লজিকগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তুমি সংক্ষিপ্ত ন্যায়টা তুমি পারবে। তো ওই ক্লাসগুলো করে আসার পর, কারণ তোমাকে একটা লাইন এখানে লুকিয়ে আছে সেই লাইনটা বার করতে গেলে, কারণ সেই দুটো পদ তো তোমার দরকার, সেই পদটা দিয়ে তো তোমাকে একটা আশ্রয় বাক্য তৈরি করতে হবে। তো বুঝতে পারলাম। এবার হচ্ছে চলো এবার বুঝিয়ে নাও, দেখে নাও, সে সুখী হতে পারে না কেননা সে অলস। তাহলে এখানে কিন্তু দুটো লাইন ছিল। এবার তাহলে এখানে দেখো ভালো করে দেখি এখানে আমাদের কি বার করতে হবে। এখানে দেখে নাও, কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত মিলে আছে, তার মানে সিদ্ধান্ত আমরা পেয়ে যাচ্ছি। কেননা আছে যেহেতু তার আগের বাক্যটা পেয়ে যাচ্ছি, সিদ্ধান্তটা পেয়ে যাচ্ছি। তার সে সুখী হতে পারে না, তার মানে এটা কিন্তু সিদ্ধান্ত, তার মানে সে নয় সুখী ব্যক্তি, কি বচন হলো, হতে পারে না, সে সুখী হতে পারে না, তার মানে নিশ্চিত করে বলছে না বাচক আছে, তার মানে কি সে নয় সুখী ব্যক্তি, তাহলে সে সুখী হতে পারে না, কখনোই না, তার মানে ই বচন মিলে গেল। কারণ সে একদম নির্দিষ্ট করে বলছে, সঙ্গে নাবাচক থাকলে, হ্যাঁ, যেমন নামের সাথে হ্যাবাচক থাকলে কি হয় এ বচন হয়ে যায়, আবার নামের সাথে নাবাচক থাকলে কি হয় ই বচন হয়ে যায়। তাহলে সে সুখী হতে পারে না, তাহলে এটা ই বচন, সে নয় সুখী ব্যক্তি, ই বচন হয়ে গেল। এবার তারপর তো ই বচন হয়ে গেল। এবার এই যে সেটা তো কি করি, সিদ্ধান্তে দেওয়ার পর আমরা কি করতাম, এস দিতাম আর পি দিতাম, তো পদগুলো ভালো করে মিলিয়ে নেবে। তাহলে সে, তার মানে এটা তো নেই, তো এটা তো আমাদের বার করতে হবে। তো ভালো করে দেখো সেটা, এবার দেখি আগে এই সে শব্দটা যেটা লাইন নেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে আরেকটা যেটা সেখানে আছে কিনা, হ্যাঁ আছে, এই যে আছে সে আছে, তার মানে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। তার মানে সে হয় অলস ব্যক্তি, দুটো লাইন হয়ে গেল।
এবার এই লাইনটা কোথা থেকে আনবো? এত আগের যে লজিকগুলো করিয়েছিলাম তোমাদের, সেখানে তো ছিল একটা লাইন, তখন তুমি বুঝে যেতে যে দুটো লাইন নেওয়া হয়ে গেল, যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে দিতাম। কিন্তু এখানে তো নেই, এই দুটা পর্যন্ত তুমি এ পর্যন্ত ছিলই। এবার তোমাকে আরেকটা লাইন তৈরি করতে হবে। এই লাইনটা কোনো অলস ব্যক্তি নয় সুখী ব্যক্তি, এই লাইনটা তোমাকে তৈরি করতে হবে। এই লাইনটা তখনই তৈরি করতে পারে যখন তুমি এর মানেটা বুঝবে। তার মানে তোমাকে এখানে ভালো করে দেখতে হবে এই মানেটা কি বলতে চাইলে। অপ্রধানাস্ত্র বাক্য, এটা অপ্রধানাস্ত্র বাক্য ছিল, আর হচ্ছে সিদ্ধান্ত ছিল প্রধানাস্ত্র বাক্যটা নেই, এটা লুকিয়ে আছে, এটা তোমাকে তৈরি করতে হবে। তো কি করে বুঝবে? সে হয় অলস ব্যক্তি, মানেটা বারবার করে 4বার 5বার করে পড়ার চেষ্টা করবে। সে হয় অলস ব্যক্তি, সে নয় সুখী ব্যক্তি। তার মানে বলতে চাচ্ছে কি, সে হয় অলস ব্যক্তি, সে নয় সুখী ব্যক্তি। সে হয় অলস ব্যক্তি, সে নয় সুখী ব্যক্তি। এবার বোঝার চেষ্টা করো, শেষে মিলে গেছে, এস মিলে গেছে, তাহলে আমাকে কোন পদগুলো এখানে বসাতে হবে? শেষে মিলে গেছে, তার মানে আমাকে এই যে পি কে আরেকবার, পি একটা নিতে হবে আর এম একটা নিতে হবে, কারণ প্রধানাস্ত্র বাক্যে এম পদ একটা থাকে আর পি পদই থাকে, কারণ সে এস তো মিলে গেল, দুবার হয়ে গেল। তাহলে বাকি দুটা পদ আমাদেরকে তৈরি করতে হবে। একটা এই পদটা, একটা সুখী ব্যক্তিটা নিতে একটা শব্দ নিতে হবে, আর অলস ব্যক্তি হচ্ছে এম পদ একটা নিতে হবে, কারণ প্রধানাস্ত্র বাক্যে কিন্তু একটা এম পদ থাকে আর একটা পি পদ থাকে। তো সেটা পি পদটা এপাশেও হতে পারে, এপাশেও হতে পারে, এম পদটা এপাশেও হতে পারে, এপাশেও হতে পারে। কিন্তু তোমাকে এখানে যখন বচনটা তৈরি করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যাতে এর মানেটা দাঁড়ায়। ওই যে বললাম, লজিকগুলো যতক্ষণ না তুমি ভালো করে প্রত্যেকটা লজিক করবে, আগের লজিকগুলো, মেইন লজিকগুলো, ততক্ষণ তুমি এর মানেটা বুঝতে পারবে না। তাহলে ভালো করে দেখো, এখানে তুমি নিজে নিজে চেষ্টা করবে কি কি বচন দেওয়া যেতে পারে। হ্যাঁ, আর তাহলে এখানে বলছে সে হয় অলস ব্যক্তি, সে নয় সুখী ব্যক্তি। তাহলে এখানে তোমাকে দিতে হবে নিশ্চয়ই অলস ব্যক্তি আর সুখী ব্যক্তি দিয়ে বানাতে হবে। তাহলে কি কোনো অলস ব্যক্তি নয় সুখী ব্যক্তি যদি আমি দেই, প্রথমে যদি আমি কোনো অলস ব্যক্তি নয় সুখী ব্যক্তি দেই, কারণ সে তাহলে হয়ে যাচ্ছে কি, মিলে যাচ্ছে, সে হয় অলস ব্যক্তি, সে নয় সুখী ব্যক্তি। কারণ কোনো অলস ব্যক্তি নয় সুখী ব্যক্তি প্রথমেই বলে দিয়েছে, কোনো অলস ব্যক্তি নয় সুখী ব্যক্তি। যদি আমি এটা দেই তাহলেই কিন্তু শেষ সিদ্ধান্তের লাইনটা মিলছে, কারণ সে নয় সুখী ব্যক্তি। কারণ আমি অলস ব্যক্তিটাকে যেটাকে অস্বীকার করি তবেই কিন্তু কারণ সে নয় সুখী ব্যক্তিটা মিলবে, কারণ তাহলে আমাকে এখানে কিন্তু অলস ব্যক্তিটা প্রথমে বসাতে হবে, সুখী ব্যক্তিটা শেষে দিতে হবে, তাহলে সে নয় সুখী ব্যক্তি। কারণ তুমি প্রথমেই বলে দিয়েছো কোনো অলস ব্যক্তি নয় সুখী ব্যক্তি, তার মানেটা এই যে সিদ্ধান্তটা, এই লাইনটা এখানের মধ্যে লুকিয়ে ছিল, সে নয় সুখী ব্যক্তি, এই লাইনটা এখানে লুকিয়ে আছে। কোনোর মধ্যে মানে কি, কোনোর মধ্যেই কিন্তু এই সে কথাটা ওখানেও লুকিয়ে আছে, কারণ বলে দিয়েছে কোনো অলস ব্যক্তি নয় সুখী ব্যক্তি। কোনোর মধ্যেও কিন্তু সে লোকটাই ওখানে লুকিয়েছিল। তাহলে কেউ যদি না হয় অলস সুখী ব্যক্তি না হয়, তাহলে সে আবার কি করে সুখী ব্যক্তি হবে? তাহলে এই মানেটা নিশ্চয়ই তাহলে অলস ব্যক্তিটা প্রথমে দিতে হবে, আর এটাকে ই বচনই করতে হবে, সুখী ব্যক্তির এখানে দিতে, তবেই কিন্তু এই লাইনটা কমপ্লিট হচ্ছে। তাহলে কোনো অলস ব্যক্তি না সুখী ব্যক্তি, সে হয় অলস ব্যক্তি। যখন বলছে সে অলস ব্যক্তি, তাহলে প্রথমে বলে দিয়েছিল কোনো অলস ব্যক্তি না সুখী ব্যক্তি, তারপরে দিকে বলছে সে অলস ব্যক্তি। তাহলে কোনো অলস ব্যক্তি যদি সুখী ব্যক্তি না হয়, তাহলে সে কি করে সুখী ব্যক্তি হবে? তাহলে তার মানেটা তো ঠিকই দাঁড়ালো। ক্লিয়ার? এই জন্য এটা কমপ্লিট সাজানো, তাহলে এটাকে ই বচন দিতে হবে। তো ক্লিয়ার? এই মানেটা তখনই বুঝতে পারবে যখন তুমি ভালো করে লজিকগুলোর মানেটা বোঝার চেষ্টা করবে। তো বুঝতে পারলাম, আশা করি ক্লিয়ার হয়ে গেল। তখন কি বিচার কিভাবে করতে হয় সেটা তো আমি শিখিয়েছি, প্রত্যেকটা ন্যায় নিয়ম অ্যাপ্লাই করে দেখছি, এখানে কোনো দোষই হচ্ছে না, সবগুলো নিয়ম অ্যাপ্লাই হয়ে গেছে, নিয়ম পাস করেছে। তখন দেখালো দোষ নেই আর সিলাডেন, এর বৈধতা বিচার কিভাবে করতে হয়, সংস্থান যেভাবে হয় সেটা আমি দেখে দিলাম, সংস্থান কিভাবে করতে হয় সেটা তো আমি তোমাদের শিখিয়েছি, মেন জিনিসটাই বার করে দিলাম। তো ব্যাস হয়ে গেল, বিচারটা সেম বিচার লিখবে, বিচারটা দেখে নেবে। তারপর এটা এবার হচ্ছে নেক্সট প্রশ্ন কি, এই সংবাদটি এত ভালো যে এটি সত্য হতে পারে না। এই সংবাদটি এত ভালো যে এটি সত্য হতে পারে না, তার মানে কি এই সংবাদটি এত ভালো যে সত্য হতে পারে না। হ্যাঁ, যে এই সংবাদটি এত ভালো যে এটি সত্য হতে পারে না, তাহলে কি যে বলতে এখানে বোঝাচ্ছে এই সংবাদটি নয় সত্য, এই সংবাদটি এত ভালো যে এটি সত্য পারে না। এটি মানে কি, এটি মানে বলতে যাচ্ছে এই সংবাদটি। তাহলে এখানে এই সংবাদটি, এখানে সিদ্ধান্তটা লুকিয়ে আছে, এখানে বার করতে হবে এই সংবাদটি নয় সত্য, এই সংবাদটি নয় সত্য, এটা দিয়ে দিলাম, এই সংবাদটি নয় সত্য, এটা এস দিয়ে দিলাম, এটা পি দিয়ে দিলাম। এবার দেখো এই সংবাদটি, হ্যাঁ এই সংবাদটি কি হচ্ছে, এই সংবাদটি হচ্ছে আমাদেরকে এখানে দেখো এই সংবাদ এস শব্দ আর এর পি শব্দ। এবার এস শব্দটা কোথায় আছে? এস শব্দটা কিন্তু আমাদেরকে এখানে আছে, এই যে সংবাদ। তাহলে সংবাদটি এত ভালো, তাহলে এই সংবাদটি হয় ভালো সংবাদ, এই সংবাদটি হয় ভালো সংবাদ। তারপর এবার এই সংবাদটি হয় ভালো সংবাদ হয়ে গেল। তারপর কি হবে? এবার
এস এস শব্দটা দিয়ে দাও, এস এস শব্দটা দিয়ে দাও, তারপর তো হচ্ছে এবার তাহলে আমাদেরকে কি দিয়ে বার করতে হবে ভালো করে দেখে নাও। তাহলে আমাদেরকে বার করতে হবে ভালো সংবাদ আর সত্য, ঠিক আছে? তাহলে কি হবে, কোনো ভালো সংবাদ নয় সত্য, কারণ এখানে বলছে এই সংবাদটি হয় ভালো সংবাদ, তারপর বলছে এই সংবাদটি নয় সত্য, এই সংবাদটি হয় ভালো সংবাদ আর এই সংবাদটি নয় সত্য। তাহলে আমাদেরকে মানে তাহলে প্রথমকার লাইনটা কি হবে, প্রথমকার লাইনটি হচ্ছে এই সংবাদটি হয় ভালো, এই সংবাদটি নয় সত্য, তার মানে এই সংবাদটি নয় সত্য আর এই সংবাদটি হয় ভালো সংবাদ, হ্যাঁ, তার মানে ভালো সংবাদ নয় সত্য, তার মানে আমাকে তো পথ তৈরি করতে হবে পি আর এম দিয়ে, কারণ এস এস মিলে গেছে, এটা দিয়ে তৈরি করতে হবে। তার মানে কি, তার মানে আমাকে তৈরি করতে হবে ভালো সংবাদ আর সত্য দিয়ে, কারণ এখানে মানেটা বোঝার চেষ্টা করতে হবে এই সংবাদটি হয় ভালো সংবাদ, এখানে বোঝার চেষ্টা করবে এই সংবাদটি হয় ভালো সংবাদ, এই সংবাদটি নয় সত্য। তাহলে এটা তো মিলে গেল, ভালো সংবাদ আর সত্য। তা এখানে বলছে এই সংবাদটি বারবার করে পড়ার চেষ্টা করবে, এই সংবাদটি হয় ভালো সংবাদ, এই সংবাদটি নয় সত্য, তার মানে ভালো এই সংবাদটি হয় ভালো সংবাদ আর এই সংবাদটি নয় সত্য, তার মানে ভালো সংবাদ সত্য নয়, তার মানেটা তো এখানে দেখা গেল কোনো ভালো সংবাদ নয় সত্য, মানেটা বোঝার চেষ্টা করবে। তার মানে এদিকে বলছে এই সংবাদটি হয় ভালো সংবাদ, আবার এদিকে বলছে এই সংবাদটি নয় সত্য, তার মানে কি, তার মানে দাঁড়াতে যাচ্ছে, তাহলে প্রথমকার লাইনটা এটাই হবে, কোনো ভালো সংবাদ নয় সত্য, ব্যাস হয়ে গেল ই বচন, তো সাজানো হয়ে গেল, এটা তো দোষ নেই সিলারেন্ট। এবার ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট এই যে এটা, ওই যে আমি বললাম এগুলো তখনই পারবে যখন তুমি লাইনটা মানেটা বোঝার চেষ্টা করবে, আর নিরপেক্ষণের বৈধতা বিচারে যতক্ষণ না তুমি লজিকগুলো করবে, যতক্ষণ না লজিকগুলো করবে ততক্ষণ তুমি লজিক যৌক্তিক আকার আদর্শ আকার বার করাটা যতক্ষণ না শিখবে, মানে তোমাকে ততক্ষণ তুমি এই লজিকগুলো মাথার মধ্যে ঢুকবে না, ওই লজিকগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি কিন্তু এই লজিকগুলো পারবে। এই জন্য আমি বলে রাখছি পরীক্ষা যদি প্রশ্ন খুব টাফ হয় লজিকের এই একমাত্র নিরপেক্ষ ন্যায় থেকে, এর জন্য তোমাদেরকে টিকাগুলো মুখস্থ করে রাখতে হবে, কারণ টিকাগুলো মুখস্থ করে রাখলে তোমাদের কোনো চিন্তা নেই, হয় লজিক করো না টিকা লাগো, এই অধ্যায় থেকে দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, অসুবিধা নেই। বুঝতে পারলাম তো, আমি তো সব কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, এবার হচ্ছে নেক্সট প্রশ্ন, এই ন্যায়টি অবৈধ কেননা এটিতে 4টি পদ আছে। ভালো করে দেখো, এই ন্যায়টি অবৈধ কেননা এটিতে 4টি পদ আছে, তার মানে এই ন্যায়টি অবৈধ কেননা এটি 4টি পদ, তার মানে এটা কেননা মিলে আছে। হ্যাঁ, কিছু কিছু শব্দ যেমন এখানে কিন্তু লুকিয়ে ছিল, কিছু কিছু শব্দ আছে লুকিয়ে থাকবে, যেমন এখানে কেননা দিয়ে দিয়েছে এই ন্যায়টি অবৈধ কেননা, তার মানে সিদ্ধান্ত সহজে খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সহজে খুঁজে পাওয়া যাচ্ছে, এটাতে যেমন মনে হচ্ছে সহজে খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এই ন্যায়টি অবৈধ কেননা এটিতে 4টি পদ আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই ন্যায়টি অবৈধ, তার মানে এটা সিদ্ধান্ত হবে, ঠিক আছে? এই যে এই ন্যায়টি হয় অবৈধ ন্যায়, এই ন্যায়টি হয় অবৈধ ন্যায়, এ বচন দিয়ে দিলাম। তারপর ভালো করে দেখো, হ্যাঁ, তারপর আমরা হচ্ছে এই ন্যায়টি, হ্যাঁ, তারপর হ্যাঁ, এখানে আর খুঁজে পাচ্ছি না, আর কিন্তু খুঁজে পাচ্ছি না, আর হচ্ছে খুঁজে পাচ্ছি না, এটিতে মানে সহজে খুঁজে পাচ্ছি না, এটিতে বলতে মানে কি, এটিতে মানে কোনটি, এটিতে মানে বোঝা যাচ্ছে, বলতে চাচ্ছে এটিতে মানে এই ন্যায়টি, মানে সহজে খুঁজে পাচ্ছি না, এই ন্যায়টি অবৈধ কেননা এটিতে 4টি, এটিতে বলতে কোনটি, এটিতে বলতে এই ন্যায়টির কথা বলছে, এটিতে বলতে এই ন্যায়টির কথা বলছে, এই ন্যায়টি অবৈধ কেননা এটিতে 4টি পদ আছে। কোনটাতে, মানেটা বোঝার চেষ্টা করতে, কোনটাতে বলছে এই ন্যায়টি অবৈধ, বারবার করে পড়তে হবে, এই ন্যায়টি অবৈধ কেননা এটিতে 4টি পদ আছে। এটিতে বলতে কোনটিতে বলছে, এটিতে বলতে এই ন্যায়টির কথা বলছে, তাহলে সিদ্ধান্ত তো হয়ে গেল এই ন্যায়টি হয় অবৈধ ন্যায়, তাহলে এই ন্যায় মানে এইটার মধ্যে আছে, এই ন্যায়টার মধ্যে কথা বলছে, তার মানে এই ন্যায়টি 4টি পদ যুক্ত, ব্যাস এই ন্যায়টি হয় 4টি পদ যুক্ত, দুটো লাইন হয়ে গেল, বার করে নিলাম। মানেটা বোঝার চেষ্টা করতে, প্রত্যেকটা যৌক্তিক বিচার করতে গেলে, মানে যৌক্তিক আকারটা সাজাতে গেলে তার মানেটা বোঝার চেষ্টা করতে, তখনই তুমি কিন্তু সাজাতে পারবে, ঠিক আছে? তো হয়ে গেল, দুটো লাইন হয়ে গেল। তো তাহলে পদগুলো আমরা মিলিয়ে নিই, এস মিলে গেল। এবার বিষয় হচ্ছে তাহলে প্রথমকার লাইনটা এখানেও আমাদেরকে বার করতে হবে, প্রথমকার লাইনটা কীভাবে বার করবো, কোনটা দিয়ে বার করবো, নিশ্চয়ই এস দিয়ে না, কারণ এটা তখন বুঝতে পারবে যখন তুমি বুঝবে যে পদের ব্যবহারগুলোও তোমাকে জানতে হবে, যে কোন পদ কোথায় বসে, এই লজিকটা তখনই পারবে যখন তুমি প্রত্যেকটা লজিক বৈধতা বিচার করতে করতে এমন হয়ে যাবে যে এসপি সিদ্ধান্তেই থাকবে, আমি তো বারবার করে বলছি এসপি মানে সিদ্ধান্তে থাকবে, পিটা কখনো এই পাশে থাকবে না, এসটা কখনো, এটা সিলেক্টেড,
এস উদ্দেশ্য স্থানে থাকবে, পিটা বিধেয় স্থানে থাকবে। সিলেক্টেড প্রধানাশ্র বাক্য মানে কিন্তু পি আর এম পদ নিয়ে থাকবেই, এমটা এপাশেও থাকতে পারে, পিটা ওপাশেও থাকতে পারে, কিন্তু পি আর এম পদ থাকবেই। দ্বিতীয় লাইনটা এটা একদম তোমাকে মনে মনে লজিক করতে করতে বুঝে নিতে হবে বিষয়টা। এস পত্তা আর এম পত্তায় অপ্রধানাশ্র বাক্যেই থাকবে, এই জন্য এস পত্তার নাম কি পক্ষপদ, এই জন্য এটা পক্ষ আশ্র বাক্য বলা হয়। আর পি পত্তার নাম কি সাধ্যপদ, এটা এই জন্য প্রধানাশ্র বাক্যর নাম কি আবার সাধ্য আশ্র বাক্যও বলা হয়, যেগুলো আমি শর্ট প্রশ্নে লিখে দিয়েছি লজিক করতে করতে। বোঝা গেল কেন? যেহেতু সাধ্যপদ ওই লাইনেই থাকে এই জন্য সাধ্য আশ্র বাক্য বলা হয়, আর পক্ষপদ যেহেতু অপ্রধানাশ্র বাক্য থাকে এই জন্য হচ্ছে পক্ষ আশ্র বাক্য বলা হয়। আবার এদিকে এটা হেতু আশ্র বাক্য বলা হয়। কেন? কারণ হেতুপদ দুটি স্থানে থাকে এই জন্য আলটিমেটলি হেতু আশ্র বাক্যও বলা হয়। হেতুপদ দুটি আশ্র বাক্যে থাকে, কখনো হেতুপদ দুটো এক লাইনে হয় না, আবার এস আর পি দুটো লাইনই হবে না, এস পি একমাত্র এখানেই থাকবে। তো বোঝা গেল? তো এই এস তো মিলে গেছে, তাহলে আমাদের এই লাইনটা তৈরি করতে হবে কি নিয়ে? এই পি নিয়ে আর এম পদ নিয়ে। এবার মানেটা বোঝার চেষ্টা করতে, কি বোঝার চেষ্টা করবে? এই ন্যায়টি চারটি পদযুক্ত, বারবার করে বোঝার চেষ্টা করবে কি বলতে চাচ্ছে। এই ন্যায়টি হয় চারটি পদযুক্ত, এই ন্যায়টি হয় অবৈধ ন্যায়। তার মানে এই ন্যায়টি চারটি পদযুক্ত, এই ন্যায়টি হয় অবৈধ ন্যায়। এই ন্যায়টি হয় চারটি পদযুক্ত, এই চারটি পদ হলে কি হয়? অবৈধ হয়ে যায়। আর এই ন্যায়টি অবৈধ ন্যায়, তার মানে আমাদেরকে তৈরি করতে পি আর এম পদ দিয়ে তৈরি করতে হবে না, অবৈধ ন্যায় আর চারটি পদ দিয়ে বচন বানাতে হবে। তাহলে কি হয়? এই সকল অবৈধ ন্যায় চারটি পদযুক্ত যদি দেই তাহলে তো এর মানেটা সঠিকভাবে দাঁড়াচ্ছে এই ন্যায়টি হয় চারটি পদ যুক্ত, এই ন্যায়টি হয় অবৈধ ন্যায়, তবেই এর মানেটা দাঁড়াচ্ছে। কারণ সকল অবৈধ ন্যায় যদি চারটি পদ যুক্ত না হয়, কারণ এখানে বলেই দিয়েছে এই ন্যায়টি চারটি পদ যুক্ত, তারপর আবার বলছে এই ন্যায়টি হয় অবৈধ ন্যায়, তাহলে আমাকে তৈরি করতে হবে কি এটা দিয়ে? নিশ্চয়ই তুমি এটা বলতে পারো না সকল চারটি পদ যুক্ত অবৈধ ন্যায়, তাহলে তোমাকে এখানে এই মানটা বলতে হবে এই সকল অবৈধ ন্যায় হয় চারটি পদ যুক্ত, তারপরই মানেটা দাঁড়াবে এই ন্যায়টি হয় চারটি পদ যুক্ত, এই ন্যায়টি হয় অবৈধ ন্যায়। তাহলেই মানেটা ক্লিয়ার। তো মানেটা বোঝার চেষ্টা করতে হবে, আশা করি ক্লিয়ার হয়ে গেল। আর বাকি বিচার তো আমি শিখালাম কিভাবে এটার অব্যপ্য হেতুদ্দেশ হয়, সেটা তো শুরুতে বলে দিলাম। প্রত্যেকটা নিয়ম অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম হেতুপদ দুটি আশ্র বাক্যের মধ্যে অব্যপ্য হেতুদ্দেশ, তারপর যেভাবে সংস্থার মূর্তি বিচার করতে হয় প্রত্যেকটা লজিক। তো এই হলো তোমাদের নিরপেক্ষণের বৈধতা বিচার। তো আশা করি আর কোনো সমস্যা থাকার কথা নয়, বাকি লজিকগুলো করো। আর আমি বলি তারপরে যদি তোমাদের খুব সমস্যা হয়, যদি পরীক্ষা খুব প্রশ্ন টাফ হয়ে যায়, অবশ্যই সাথের টিকাগুলো মুখস্থ করে রাখবে, তোমার আর কোনো চিন্তা নেই। এই নিরপেক্ষণের অধ্যায় 8 মার্ক নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে? লজিক করো, কেউ আটকাতে পারবে না। আর প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার।